শেখ হাসিনা সরকারের বিগত শাসনামলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছিল দেশের আলেম সমাজ। শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছিল আওয়ামী লীগ, যাদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। যখনই হাসিনা সরকার মনে করেছে মামুনুল হক তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, তখনই তাকে নেককারজনক মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রেখেছে। এই মামুনুল হক এবং তার জনপ্রিয়তার ভয়ে তার বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছিল সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হক ও এমপি নিক্সন চৌধুরীর মতো হেভিওয়েট নেতারা। এরপরও মামুনুল হককে দমনও যায়নি। লাখো কোটি মানুষের দোয়ার বদৌলতে তিনি আবারও ফিরে এসেছেন মুসলিম জনতার মাঝে। তবে কারাগারে ঠিক কেমন কেটেছিল মামুনুল হকের জীবন, নারায়ণগঞ্জের রিসোর্টে ঠিক কি ঘটেছিল সেদিন, সেই সবকিছুর বিস্তারিত জানবো ট্রেন্ডস নামের আজকের এক্সক্লুসিভ আয়োজন। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক এতটাই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যে তার মুক্তির জন্য দিনের পর দিন রোজা রেখেছেন শত শত মানুষ। অনেকেই তার মুক্তির জন্য উমরাহ হজ পালন করেছেন। হাসিনা সরকারের অন্যতম বড় এক আতঙ্কের নাম ছিল মামুনুল হক, যার কারণে দীর্ঘ 3 বছর থেকে কারাগারে রেখে করা হয় ব্যাপক নির্যাতন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আল্লামা মামুনুল হক বলেন, তার উপর যে নির্যাতন হয়েছে সেটা প্রচলিত অন্য সব নির্যাতন থেকে অনেকটাই আলাদা। ফ্যাসিবাদী সরকারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের আলেমদের চরিত্র হনন করা, জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করা। আলেমদের কথার উপর মানুষ যে একটা আস্থা রাখে, বিশ্বাস রাখে, সেই জায়গাটার ফাটল ধরানো এবং মানুষের বিশ্বাসের ভিতরটাকে ধ্বংস করে দেওয়া ছিল হাসিনা সরকারের উদ্দেশ্য। আলেমদেরকে মানসিকভাবে ভেঙে ফেলাটাই ছিল বিগত সরকারের পরিকল্পনা। সেই সাথে দীর্ঘদিন কারাগারে রেখে শাস্তি দেওয়াটাই ছিল সরকারের আরেক পরিকল্পিত নির্যাতন। মামুনুল হক বলে, দেশের মানুষের এত সমর্থন তাকে সাহস জুগিয়েছে। 3 বছরে প্রায় 40 দিন রিমান্ডে রাখা হয় মামুনুল হককে। তাকে সম্পূর্ণ একা অন্ধকার এক ঘরে রাখা হয় ওই 40 দিন। তবে যখনই আদালতে নেওয়া হয় তখন তাকে দেখে হাজারো মানুষের উচ্ছ্বাস মামুনুলকে মানসিকভাবে শান্তি যোগাতো, মানসিকভাবে শক্তি যোগাতো। এমনকি সরকার দলীয় অনেক লোকও মামুনুল হকের উপরে হওয়া এই অত্যাচারে ব্যথিত ছিলেন, যার ফলে মামুনুল হককে নিয়ে যে নাটক সরকার মঞ্চস্থ করেছে তা কেউ বিশ্বাস করেনি, বরং তাদের প্রতি সবার ভালোবাসা বেড়েছে। মামুনুল হক আরো বলেন, কারাগারের ভয়াবহতা তিনি ভাষায় বর্ণনা করতে পারবেন না। তিনি 3টা বছর এক রাতও ঘুমোতে পারেননি, যা মনে পড়লে তিনি এখনো শিউরে ওঠেন। তার পরিবারের অভূতপূর্ণ সমর্থন না থাকলে তিনি আরো ভেঙে পড়তেন। তবে ঠিক কি অভিযোগে সরকার তার উপর এইসব অত্যাচার করেছিল? ঘটনা 2021 সালের 3রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্ট এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। রয়্যাল রিসোর্টের ব্যবস্থাপক সেই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, ঘটনার দিন দুপুরে দিকে মামুনুল হক তাদের রিসোর্টে 501 নম্বর কক্ষে ওঠেন। এরপর সেখানে অনেক লোকজন জড়ো হয়। ঘটনাস্থলে ইউএনও, পুলিশ সহ অনেকে আসেন। সন্ধ্যা 7:30টা পর্যন্ত মামুনুল হক রিসোর্টের ওই রুমেই আটকা ছিলেন। এই খবর পেয়ে হেফাজতে ইসলামের লোকজনও লাঠি সোঁটা নিয়ে সেখানে ভিড় জমায়। তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং সেখানে ভাঙচুর চালায়। এই ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা অবস্থান করেন মামুনুল হক। এরপর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া ওই নারী। যদি ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতারের পর থেকে এসব মামলায় তিনি কারাগারে ছিলেন, অর্থাৎ 2021 সালের 18 এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে ছিলেন মামুনুল হক। অন্যদিকে মামুনুল হকের সঙ্গে বাদী জান্নাত আরা ঝর্ণার বিয়ে হয়েছিল। ঝর্ণার ছেলে আব্দুর রহমানের সাক্ষ্যের বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী বরাবরই মিডিয়াতে সাক্ষ্য প্রসঙ্গে মিথ্যাচার করে আসছেন। অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, 2021 এর 6 জুন আদালতে জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান বলেছেন, আমার মা জান্নাত আরা ঝর্ণা ও আল্লামা মামুনুল হকের বিয়ে বৈধ। তারা দুজনেই স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করেছেন, কিন্তু রাষ্ট্রপক্ষ এই মামলাটি নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছে। ওমর ফারুক নয়ন বলেন, 6 জুন ঝর্ণার ছেলে আব্দুর রহমান আদালতের কাছে তার নিরাপত্তা চেয়েছেন, কিন্তু আদালত থেকে বের হওয়ার পর তাকে ডিবির লোকজন নিয়ে যায়। আব্দুর রহমান সেদিন বলেছিলেন তাকে খুলনা থেকে পুলিশ তুলে এনে ঢাকার ফারোস হোটেলে রেখেছেন, যেখানে তার মা জান্নাত আরা ঝর্ণা ও তার নানাকে আনা হয়েছিল। সরকারি টাকায় তাদের সব খরচ বহন করা হয়েছে। এই সকল কর্মকাণ্ডে প্রমাণিত হয় জান্নাত আরা ঝর্ণা মামুনুল হকের বৈধ স্ত্রী। আশা করি তিনি নির্দোষ প্রমাণিত হবেন। নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে উল্লেখ করে নয়ন বলেন, এই মামলার আইনজীবী হিসেবে আমি নিজেকে নিরাপত্তাহীন ও ঝুঁকিতে আছি বলে আমার মত প্রকাশ করছি। দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের প্রাইভেসি লঙ্ঘনের কারণে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সমালোচনা করেছিল অনেকেই। তবে হাসিনা সরকারের ভয়ে অনেকেই তখন জোরালোভাবে মামুনুল হকের পক্ষ নিয়ে কথা বলতে পারেনি। 2019 সালের 6 এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামুনুল হককে আপত্তিকর বক্তা হিসেবে চিহ্নিত করে। 2020 সালে 13 নভেম্বর ঢাকায় একটি সম্মেলন করে ভাস্কর্য ও মূর্তি নির্মাণকে অন-ইসলামিক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করেন। শেখ মুজিবুর রহমান সহ নানা ভাস্কর্য নির্মাণ করা যাবে না বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যে আওয়ামী লীগ সহ ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 15 নভেম্বর শ্যামা পূজা উপলক্ষে চট্টগ্রামের গোল পাহাড় কালী মন্দিরে আয়োজিত আলোচনা সভায় মামুনুল হককে ইঙ্গিত করে সাবেক মন্ত্রী নওফেল বলেন, সাবধান হন, না হলে ঘাড় মটকাতে সময় লাগবে না। ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন কর্তৃক 72 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। গ্রেফতার না হয় এই সংগঠনটি 21 নভেম্বর আরেকটি প্রতিবাদ সমাবেশ করে তার কুশপুতলিকা দাহ
করে এবং মামুনুল হককে গ্রেফতার সহ সরকারকে 7 দফা দাবি জানায়। ওই বছরের 26 নভেম্বর ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ঢাকায় বিক্ষোভ সমাবেশ করে তাকে জঙ্গিবাদী আখ্যায়িত করে এবং লেজ কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেন। একই দিন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগ চট্টগ্রামে একটি সমাবেশ করে চট্টগ্রাম জেলায় যে কোনো মূল্যে মামুনুল হককে প্রতিহত করার ঘোষণা দেয় এবং তার একটি পুষ্পোত্তলিকা দাহ করে। 30 নভেম্বর ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী তাকে খেলা হবে বলে চ্যালেঞ্জ করেন এবং সাহস থাকলে যুবলীগের সঙ্গে মাঠে নামতে বলেন। 1 ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানের পাশে দেশের প্রায় 65টি সংগঠন মামুনুল হককে গ্রেফতারের দাবি করে। এই সমাবেশে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ভাস্কর্য ইস্যুতে মামুনুল হকের বক্তব্য প্রত্যাহার না করলে পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেন। 7 ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে 2টি মামলা করা হয়। আদালত 7 জানুয়ারির মধ্যে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে মামুনুল হক বলেন তিনি তার কথা বলেই যাবেন। সম্প্রতি মামুনুল হক বলেছেন 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন। আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি। খুনি শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মামুনুল হক আরো বলেন প্রয়োজনে পূর্বের ন্যায় আগামীতেও দেশের স্বাধীনতা রক্ষায় আবার রক্ত দেব। বিগত 15 বছরে হাতুড়ি লীগের পরিচিতি পাওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। বাংলাদেশ আজ স্বাধীন। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হলে প্রতিহত করা হবে। তিনি আরো বলেন 1975 সালে 3.5 বছরে 30,000 যুবককে হত্যা করা হয়েছে। এদেশে বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল। অধিকার হারা মানুষ তখন ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছিল সে জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন।